নিতু মাহবুবের ডায়েরি লেখিকা ত্রিধা আনিকা পর্ব 4। নিতুর হাত পা স্প্রিংয়ের মতো কাঁপছে। শরীরের আওয়াজ বের হওয়ার কোনো যন্ত্র থাকলে এখন নিশ্চয়ই নিতুর শরীর থেকে ঝনঝন করে আওয়াজ বের হতো। খবরটাই এমন যে নিতুর হয়তো হার্ট অ্যাটাকটাই এখনও বাকি। রাত 2টো বাজে বড় চাচি নিতুকে ঘুম থেকে ডেকে তুলেছেন। মাহবুব এসেছে নিতু। নিতু প্রথমে ভেবেছে ঘুমের ঘোরে ভুল শুনছে। চোখ কষলে ভালো করে তাকাতেই বড় চাচি বললেন, বিশ্বাস হচ্ছে না তো? আমারও হয়নি। আমি তো ঘুমিয়ে তোমার বড় চাচা ডেকে তুলে বললেন আমায়। ওমা, নিচে নেমে দেখি ইতিশা, রুবা, শাহিদা আপা সবাই এসে হাজির। আমায় দেখেই ছুটে এলো। কালো জ্যাকেট, কালো হ্যাটের রাজপুত্রটাকে তো আমি প্রথমে চিনতেই পারিনি। আগের থেকে আরও বেশি সুন্দর হয়ে গেছে দেখতে। তাড়াতাড়ি ওঠো তো। ছেলেটা এসেই বলছে খিচুড়ি দিয়ে ঝাল করে গরুর গোশত ভুনা খাবে। উফ, ছেলেটা আসলেই বাড়িতে খুশিতে কেমন গম গম করছে। আফরোজা যেমন ছুটে এসেছিলেন তেমনি ছুটে বেরিয়ে গেলেন। নিতু বেশ অনেকক্ষণ ধরে খবরটা ধাক্কা সামলালো। মাথার কাছে রাখা মাহবুবের ছবিটা ফট করে ডয়ারে লুকিয়ে ফেললো। ফোন স্ক্রিনে হোম পেপার দেওয়া মাহবুবের ছবিটাও অফ করে রাখলো। ছবিটা দেখলে মানুষটা আরও মাথায় চড়ে বসবে। এমনিতেও তো নিতুর মাথা খাচ্ছে প্রতি মুহূর্তে। নিতু দ্রুত চিন্তা করতে লাগলো, মানুষটা হুট করে কেন আসবে? তার ট্রেনিং তো শেষ হয়নি। গত 1 সপ্তাহ ধরে নিতুর মাহবুবের সঙ্গে কথা নেই। শীতল ঝগড়া চলছে। ঝগড়া অবশ্য খুবই সামান্য ব্যাপার নিয়ে, যদিও নিতু জানে এই মানুষটার ঝগড়া করতেই কোনো বিষয়ই দরকার হয় না। হাওয়া মুঠো করে ধরে ঝগড়া বানিয়ে ফেলে চোখের নিমিষেই। আচ্ছা, মানুষটা কি আরও ঝগড়া করতেই ট্রেনিং ফেলে চলে এসেছে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ লুকানো? নিতু উঠে চোখে মুখে পানি দিল। নিচের থেকে সবার কথা, হাসির আওয়াজ শোনা যাচ্ছে। আশ্চর্য মানুষ, সারা দুনিয়ার সবার সঙ্গে গলাগলি ভাব। দেশে আসছেন সেই খবর নিতু ছাড়া সবাইকে জানানো হয়েছে। সবার সঙ্গে রিটার্ন ব্যাক হোম সেলিব্রেট করা হচ্ছে, অথচ নিতু কিছুতেই নেই। নিতু চুল আঁচড়াতে গিয়েও চিরুনি রেখে দিল। না থাক, বেশি পরিপাটি হলে বরং নিতুর আগ্রহটা চোখে পড়বে সবার। এতদিন পর মানুষটার সামনাসামনি হবে সে। উফ, এমন চোখ অন্ধকার করে আসছে কেন? নিতু ঘর থেকে বেরোতে গিয়ে দেখলো তার হাত পা জড়িয়ে যাচ্ছে। মনে হচ্ছে সে হাঁটতেই জানে না, হাঁটেইনি কখনো। নিতু নিজেকে স্থির করতে একটা রিল্যাক্সিং পিল নিল। তাও মনে হয় প্রেশার নেমে গেছে। চোখের সামনে কালো ফোঁটা ফোঁটা মেইজ ঘুরছে। নিতু চোখের দুপাশে ম্যাসাজ করল। ওহ, এই মানুষটা তাকে দূরে থেকেও কেমন অস্থিরতায় ভেঙে চুরে ফেলে। নিতু চুপ করে কিছুক্ষণ ঘরেই বসে রইল। কান পেতে মানুষটার কথা শুনবার চেষ্টা করল। আফরোজা আবার ডাকতে এলেন নিতুকে। কি ব্যাপার, তুমি নামোনি কেন এখনও? এক্ষুনি নিচে যাও। সালমাও চলে এলেন। নিতু, ছেলেটা এলো, এখনও গেলি না? তাড়াতাড়ি গিয়ে ঘর থেকে ডেকে আন। ইস, কেমন সারপ্রাইজ দিল আমাদের সবাইকে। আমার তো এখনও গায়ে কাটা দিচ্ছে। রাত 2টোর সময় এসে ডাকছে আন্টিমণি আন্টিমণি, ভাবা যায়? নিতুর মুখটা টক হয়ে এলো। ঘরে ডেকে আনো কেন? তিনি কি নিতুর ঘর চেনেন না? এতদিন পর দেশে ফিরেছেন। কেন ফিরেছেন? ঘরে আসবেন বলেই তো। তবে এখন ঘরে ডেকে নাও বলে এত আয়োজন কেন? আগে তো সুযোগ পেলেই নিতুর ঘরে ঢুকে যেতেন। এখন ঢং করা হচ্ছে, ঢঙের ফ্যাক্টরি। শিখেই ঢং। সুইচ টিপলেই প্যাকেট ভর্তি হয়ে ঢং বেরোচ্ছে। কি হলো, যাচ্ছিস না কেন? সারপ্রাইজ পেয়ে পাথর হয়ে যাসনি তো? হওয়ারই কথা। তোর জায়গায় আমি হলে তো বেহুশ হয়ে পড়ে থাকতাম। নিচে কি হচ্ছে মা? সবাই মিলে কেক কাটছে। মাহবুব তো বিশাল কেক নিয়ে এসেছে। মা, তিনি ট্রেনিংয়ের মাঝখানে হুট করে এমন চলে এলেন? তার চাকরি চলে যায়নি তো? কি যে বলিস না তুই, এমন ছেলের চাকরি যাবে? আমার তো ধারণা বাংলাদেশ বিমান বাহিনী ওকে কখনো রিটায়ারমেন্টই পাঠাবে না। সোনা ছেলে এসে আমাকে বলল আমার ঘুম কম হচ্ছে নাকি, শুকিয়ে গেছি আমি। বললাম ইচ্ছে করে ওয়েট কমিয়েছি। চুলটা এত ঘেটে রেখেছিস কেন বলতো? আশ্রে ফেল চট করে। কতবার বলেছি নিতু চোখে কাজল দিয়ে ঘুমোবি না। তোর চোখ এমনিতেই বড় বড়, কাজল লেপটে এখন আরও ডাগর হয়ে গেছে চোখ দুটো। এদিকে আয়, মুছে দিই। নিতু নিজেই চোখের লেপটে যাওয়া কাজল মুছলো। এলোমেলো চুলটায় হাত খোপা করলো। সে এখন নিচে যাবে না। তার যেহেতু কেক কাটা হই হুল্লোড়ে নিতুকে চাই না, তো নিতু যাবে কেন? ভাবভঙ্গিতে মনে হচ্ছে নিতুর জন্য দেশে আসেননি, দলবলের কাছে ফিরে এসেছেন। নিতুর দরকার হলে তো ডাকতেনই তিনি। তাছাড়া তিনি তো নিতুকে খবর দিয়ে আসেননি। হুট করে এমন কেন আসা?
কত কি ভেবে রেখেছিল নিতু, সব কিছু পণ্ড পণ্ড পণ্ড। নিতু বিছানায় পা ভাঁজ করে বসে রইল কিছুক্ষণ। পুরো ব্যাপারটা আর একটু সহজভাবে হজম করা দরকার। সে কি খুব বেশি রিয়েক্ট করে ফেলছে? বড় চাচা ডাকতে চলে এলেন নিতুকে। তোমার ব্যাপারটা কি বলো তো মামনি? বুঝলাম সারপ্রাইজে স্টার্ট, তাও তো সেলিব্রেশনে জয়েন করবে। যাচ্ছি চাচা। মা শুধু যাবেই না, সুন্দর করে সরি বলবে। নিতু দীর্ঘশ্বাস ফেলল। ও, ঝগড়ার কথা তাহলে বড় চাচাকেও বলে দেয়া হয়েছে। এত অসভ্য লোক হয়? থাপড়িয়ে যদি সবকটা দাঁত ফেলে দেওয়া যেত। আর কবে বুঝবে কিছু ব্যাপার এমন দেশে দেশে বলে বেড়াতে হয় না। কিছু ব্যাপার শুধু ব্যক্তিগত হয়, কিছু ব্যাপার নিঃশ্বাসের থেকেও কাছাকাছি রাখতে হয়। বুকের বাইরে পড়লে ওটা হাওয়ায় মিশবে শুধু, আর কেউ নিতে পারবে না। সাতচরে রান এই টাইপ ছেলে, নিজের দম আটকে অন্যকে দম দিয়ে জিয়ে রাখে সব সময়। মাথার উপর বাবার ছায়া নেই, বড় ভাই নেই, অথচ দেখো পরিবার বলো আত্মীয় সম্পর্ক বলো সব কিছু কেমন দুহাতে সামলে রাখছে। বুকের পাটা আছে বলেই এমন পারছে, তাই না? বড় চাচার জ্ঞান দেওয়া বক্তব্য চলতেই থাকলো। নিতু চুপ করে শুধু শুনলো। এই মানুষটার সঙ্গে মিশে মিশে তার বাড়ির সবাইও এখন তার মতো হয়ে গেছে। অযথায় হাইপার হয়ে যাচ্ছে সবাই, সবার মধ্যে ঝগড়া বাঁধিয়ে ফেলবার এক অদম্য তাড়না। আরে বাবা, এই লোক বিদেশে যাওয়ার পর একদিনও কি নিতুর সঙ্গে ঝগড়া ছাড়া কথা বলেছে? কেউ তো আর ভেতরের গল্প জানে না, সবাই তো দেখে বাইরেরটা। একবার যদি নিতু সুযোগ পেত তাহলে প্রতিটা ডিটেইল সবাইকে দেখাতো। আচ্ছা, বড় চাচাকে তার লেখা লাস্ট মেসেজটা পড়ে শোনালে কেমন হয়? কি লিখেছিলেন তিনি? আমি তো তোর কাছে চায়ের ভেজানো এটো টি ব্যাগ হয়ে গেছি রে নিতু। এখন তুই আমার সিঙ্কে ফেলে দিলে পারলেই বাসিস। তুই ভেবে নিয়েছিস আবার চায়ে ভেজালে আমায় পাঞ্ছে লাগবে। তোকে আমি ক্লিয়ার কাট বলে দিচ্ছি নিতু, আমি হলাম সেই টি ব্যাগ যাকে যতবার তুই চায়ে ডোবাবি আগের থেকে বেশি গাঢ় লিকার দেবে, কড়া সেন্ট দেবে। ওয়েট অ্যান্ড সি, আই উইল শো ইউ মাই লিকার অ্যান্ড ফ্লেভার। বি রেডি উইথ ইয়োর হট ওয়াটার অ্যান্ড মিল্ক পট। চা হবে দুধ চা। একটা মানুষ যিনি একটা ছোট বিষয় থেকে ঝগড়াকে টানতে টানতে চা পর্যন্ত নিয়ে যেতে পারেন, তাকে নিয়ে বড় চাচার কি জ্ঞানের বক্তৃতা! ইসরে! ইরফান সাহেব বেরিয়ে যেতেই নিতু ক্লোজেট থেকে মাহবুবের কাপড় বের করলো। ঘরে এসে নিশ্চয়ই লুঙ্গি চাই করে আবার বাড়ি মাথায় করবেন। নিতু বিছানার চাদরও চেঞ্জ করলো, মাহবুবের সবথেকে পছন্দের রঙের চাদর পাতলো। ঘরে এসে তো চিৎকার চেঁচামেচি করে মাথা ধরিয়ে দেবেন নিতুর। এতদিন পর এলাম, কোনো আয়োজন নেই আমার জন্য। আমি পথের দোলা, আমায় তো ঝাড় দিয়ে সরাতে পারলে হয়। ওহ! নিতু নিচে নামতেই রুবা বলল, নামলি তাহলে? তোর তো দেখি দোতলা থেকে একতলা নামতেই বছর কাটলো। আমার বাবু পর্যন্ত উঠলো, আর তোর ঘুম কিনা 100 গড়াগড়ি খাবার পর ভাঙলো। নিতু কিছু বলতে যাচ্ছিল, অমনি সালমা এসে খেতে ডাকলেন সবাইকে। আফরোজা বলল, নিতু, মাহবুব আগে ফ্রেশ হবে, ওর খাবারটা আমি ঘরে পাঠিয়ে দিচ্ছি। এখন নতুন করে খিচুড়ি হয়েছে সবার জন্য, তুমি খাবে তো? মাহবুব কথা বলল, আমি এখানে সবার সঙ্গে খাবো, ঘরে পাঠাতে হবে না বড় আন্টি। আপনাদের গিফটগুলোও তো খোলা হলো না এখনও। আপনার জন্য তো একটা বিশাল সারপ্রাইজ আছে। এক্ষুনি সারপ্রাইজ দিতে হবে না, তোমার আসার সারপ্রাইজটাকে হজম হোক। তুমি ফ্রেশ হয়ে নাও, খাবার খাও, রেস্ট নাও, এরপর বাকি সব সারপ্রাইজ দেখা যাবে। মাহবুব সোফাতেই বসে রইল, নিতুর দিকে একদম তাকালো না। মানুষটার শরীর স্বাস্থ্যের সব ক্ষেত্রে উন্নতি হয়েছে। মুখের স্কিন এত গ্লো করছে, নিশ্চয়ই ফেয়ারনেস ক্রিম মাখছেন। আবার নতুন জ্যাকেট, হাতের ঘড়িটাও তো নতুন মনে হচ্ছে। নতুন জুতা, ঝগড়ার মলিনতা কোথাও নেই। অথচ নিতু কোনো রকমে সোফার কাছে গিয়ে দাঁড়ালো। অনেকক্ষণ নিঃশব্দ। মাহবুব তখন ব্যাগের চেন খুলছে, বন্ধ করছে, এটা বের করছে, সেটা রাখছে। নিতুর দিকে তাকাবার সময়ই নেই যেন। নিতু মৃদুস্বরে বলল, আমি গিজার ছেড়ে এসেছি, আপনি শাওয়ার নিয়ে নিন, আমি খাবার নিয়ে আসছি। মাহবুব তখনই আর চোখে দেখল নিতুকে। আগের থেকে আরো সুন্দর হয়েছে, নিশ্চয়ই এই কদিন আরাম করে ঘুমিয়েছে খেয়েছে। আর মাহবুব কি একটু ঘুমোতে পেরেছে না? একটা নিঃশ্বাস ফেলেছে শান্তিতে। এই যে মাহবুবের পেটে পেটে হজম করে এসে এত বড় সারপ্রাইজটা দিল, কোনো রিয়াকশন কি হয়েছে নিতুর? এসে দেখো নর্মাল দাঁড়িয়ে আছে, যেন এই স্কুল ছুটি হলে বাড়ি ফিরে আসবে বলে কথাই ছিল মাহবুবের।
কেন রে? একটু এক্সাইটেড হলে কি হয়? পাগল পাগল হয়ে মাহবুবের বুকের মধ্যে এসে ঝাঁপিয়ে পড়লে কি হয়? ঠোঁটে ঠোঁট রেখে বললে কি হয়? আপনি এসেছেন, আমার মন ভরে গেছে আনন্দে। আমার তো এখনও মনে হচ্ছে সবটা স্বপ্ন। আপনি আমার সামনে দাঁড়িয়ে, এটা স্বপ্ন। আমি আপনার বুকে, এটা স্বপ্ন। আমাদের বুকে ধুকফুকানি, এসব স্বপ্ন। মাহবুব তো হাজার পরিকল্পনার পর এমন সারপ্রাইজ নিতুকে দিল। আর নিতু কি দিল? এই নিশার জড়ো রকমের অনুভূতি শূন্য এমন নির্জীব চোখে দেখা। এই যে 7 দিন কথা হয়নি নিতুর সঙ্গে, মাহবুব কত ঘন্টা কেঁদেছে। নিতু কি জানে? জানবে কি করে? মনে আনন্দ না থাকলে তো কেউ এত সুন্দর হয় না দিনকে দিন। শরীরটা দেখো ঝকমক করছে, আবার পরেছে কমলা রঙের জামা। সব কিছু থেকে যেন আলো ঠিকরে বের হচ্ছে। কিন্তু চুলও কালার করেছে। জানে তো সোনালি চুলে ওর সৌন্দর্য আরও খোলতাই হয়। ভাগ্যিস মাহবুব সেই বোঝার বয়স থেকে আগলে আগলে রেখেছে, না হলে এই রূপবতী মেয়েকে তো কবেই কোনো রাজপুত্র এসে তুলে নিয়ে যেত। গিজার অন করেছিস কেন? আমি তো সবসময় ঠান্ডা পানিতেই গোসল করি। মাহবুব মন ভরে আগাগোড়া দেখল নিতুকে। মাথা থেকে পা পর্যন্ত সৌন্দর্যের কোনো ভুল নেই। সৌন্দর্যের ভারসাম্যতে কোনো কম বেশি নেই, কোনো অসামঞ্জস্য নেই। গলায় চিকন একটা চেন, কানে ছোট্ট পাথরের একজোড়া খুব সাধারণ টপ। নাকে খুব ভালো করে তাকালে চোখে পড়ে এমন একটা নোজপিন, তাও সাজগোজে যেন রাজকীয় আভিজাত্য। চোখ জোড়ানো, মন ভুলানো স্বর্গীয় আভা। আহারে, মনের তৃষ্ণায় তো মাহবুব মরেছে সেই অনেক আগেই। এবার শরীরের তৃষ্ণায় মরতে থাকুক। মাহবুব চোখের ইশারায় বলল নিতুকে, নে এবার ভালো করে কেটে কেটে পিস কর আমায়। আচ্ছা, এত কসরত না করে এমনি এসে গলা টিপে মেরে ফেললেই তো হয়। ল্যাটা চুটে গেল। কি সুন্দর খালি পায়ে হাঁটছে। মাহবুব কত মানা করেছে খালি পায়ে হাঁটবি না মেঝেতে। তোর পা পড়বে শুধু আমার বুকে নিতু। তোর এই পায়ের পাতায় সমস্ত জীবন আমার। আমার জীবনে সব আনন্দ। আমি বিছানায় কাপড় বের করে রেখে এসেছি। আপনার কি আর কিছু লাগবে? মাহবুব মনে মনে বলল, ঘোড়ার একটা ডিম লাগবে। সেই ডিমে তা দিয়ে আমি ঘোড়া ফুটাবো। সেই ঘোড়া টকবক টকবক করে ছুটবে তোদের বাড়িময়। আয়োজন করে কুইজিং হচ্ছে। আপনার কি আর কিছু লাগবে? যেন জানে না কি লাগবে, যেন জানে না মাহবুবের কিসের চাওয়ায় মরণ হচ্ছে রোজ হাজারবার করে। আপনি কি শাওয়ারের আগে চা কফি কিছু খাবেন? খাবারের কথা জিজ্ঞেস করা হচ্ছে। খাবারের দরকার হলে তো মাহবুব রেস্টুরেন্টের হাড়িতেই মুখ গুজে পড়ে থাকতো। ক্লান্ত হয়ে ছুটতে ছুটতে বাড়ি আসতো না। এই যে 7 দিন ধরে কথা নেই, এর ক্ষতিপূরণ চাই মাহবুবের। ক্ষতিপূরণ উইথ ফুল প্রফিট।